হ্যালো ফ্রেন্ডস, আই এম ডক্টর এস মন্ডল। আজকে আমরা ডায়াবেটিসকে কিভাবে ডায়াগনোসিস করব বা ডায়াবেটিসের জন্য কি কি ব্লাড টেস্ট আছে সেটা নিয়ে আলোচনা করব। এবং এখনকার দিনে এই ডায়াবেটিস বা ব্লাড সুগার এই কথাটা কেউ শোনেনি এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। এবং যাদের 40 বা 50-এর উপরে বয়স প্রায় লোক কিন্তু এই ডায়াবেটিস বা ব্লাড সুগারে কিন্তু সাফার করছে। তো আমি ডক্টর এস মন্ডল, বিএইচএমএস অনার্স কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজ আপনাদের সঙ্গে আছি ডায়াবেটিসের জন্য বা ব্লাড সুগারের জন্য কি কি ব্লাড টেস্ট হয়, কত ধরনের টেস্ট হয় এবং প্রত্যেকটা রেঞ্জ কি, কত রেঞ্জের মধ্যে থাকবে সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। ভিডিওটা হয়তো লেন্দি হতে পারে এবং কারণ আমার ভিডিওগুলো বেশ কিছু জুনিয়র ডক্টর বা সাধারণ মানুষ যারা ফলো করেন ডায়াবেটিসের ডায়াগনোসিসের জন্য যে টেস্টগুলো আছে সেগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি ডায়াবেটিস কি আজ বলছি না, আমি যেহেতু ব্লাড টেস্টের কথা বলবো ডিরেক্ট আমি টেস্টে চলে যাচ্ছি। তো প্রথমেই যে টেস্টটা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ টেস্ট বা FBS, ফাস্টিং ব্লাড সুগার লেভেল। এই ফাস্টিং ব্লাড সুগার লেভেলটা কি? ফাস্টিং ব্লাড সুগার লেভেল হচ্ছে যে পেশেন্টকে অ্যাটলিস্ট 8 আওয়ার্স খালি পেটে থাকতে হবে। পেশেন্টকে অ্যাটলিস্ট 8 আওয়ার্স, 8 ঘন্টা মিনিমাম খালি পেটে থাকতে হবে। এবং ব্লাড টেস্ট করার আগে সে শুধুমাত্র যদি মনে করে একটু জল খেতে পারে তো বেটার হচ্ছে কিছু না খেয়ে একদম খালি পেটে রক্তটা দেওয়া বা স্যাম্পেলটা দেওয়া। তো এই ফাস্টিং ব্লাড সুগার যেটা না খেয়ে দিচ্ছে এটার লেভেল মোটামুটি যদি 110-এর উপরে হয় তাকে আমরা mg/ডেসিলিটার, মিলিগ্রাম/ডেসিলিটার, তাহলে আমরা তাকে ডায়াবেটিক বলতে পারি। এবং এর রেঞ্জগুলো আমি পরে আরেকবার পুরো ডিটেলসে আলোচনা করছি। তো এটা হচ্ছে নাম্বার 1 টেস্ট ফর ডায়াগনোসিস দ্য ডায়াবেটিস মেলিটাস। এর পরের যে টেস্টটা সেটা হচ্ছে পোস্ট প্যারেন্টাইল ব্লাড সুগার, PPBS, যেটাকে বলা হচ্ছে PPBS বা পোস্ট প্যারেন্টাইল ব্লাড সুগার। মানে হচ্ছে এটা কি, কখন করা হয়? এটা হচ্ছে ঠিক একটা মানুষ যখন খাওয়াটা যখন শেষ করলো তার 2 ঘন্টা পরে, একদম এক্স্যাক্ট ঘড়ি ধরে যখন খাবারটা কমপ্লিট করলো তার ঠিক 2 ঘন্টা পরে যে ব্লাড টেস্টটা হবে তাকে বলা হবে PPBS। খাওয়ার 8টার সময় খাওয়া শেষ করলো, 10টার সময় স্যাম্পেল দেবে, এই টেস্টটাকে বলা হয় PPBS। তো পোস্ট প্যারেন্টাল ব্লাড সুগার ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ডায়াগনোসিস অফ ডায়াবেটিস মেলিটাস। তো এখানে একটা কথা বলা প্রয়োজন, অনেক পেশেন্টের শুধু ফাস্টিং বেশি থাকে, অনেক পেশেন্টের পিপি বেশি থাকে, অনেক পেশেন্টের কিন্তু দুটোই বেশি থাকে। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপরে এটা হচ্ছে নাম্বার 2 গেল। নাম্বার 3 যে ব্লাড টেস্ট ফর ডায়াগনোসিস দ্য ডায়াবেটিস মেলিটাস, দ্যাট ইজ দ্য র্যান্ডাম ব্লাড গ্লুকোজ টেস্ট বা র্যান্ডাম ব্লাড সুগার টেস্ট, যাকে বলা হয় RBS। এই র্যান্ডাম ব্লাড সুগার কখন করা হয়? যখন পেশেন্টের সিমটম শুনে ডক্টরের আমাদের মনে হবে যে পেশেন্ট ইজ ডায়াবেটিক, পেশেন্টের ডায়াবেটিস আছে, বা যে সমস্ত পেশেন্টের ক্ষেত্রে এই যে 8 ঘন্টা খালি পেটে থাকার যে থিওরিটা মানে ফাস্টিংটা সেই পরিস্থিতি নেই, সেখানে ডাক্তার ওপিডিতে মানে পেশেন্ট ওপিডিতে ডাক্তারের কাছে দেখাতে গেছে বা চেম্বারে আমাদের কাছে এসছে, তখন পেশেন্টের বিভিন্ন রকম টেস্ট করতে হবে। তো সেই সময় যখন 8 ঘন্টা তাকে সেই টাইম আমাদের হাতে নেই যে 8 ঘন্টা খালি পেটে থাকবে বা খাওয়ার 2 ঘন্টা পরে দেবে, স্ক্রিনিং করাতে হচ্ছে বা এরকম পরিস্থিতি যদি হয়, সেই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করি দ্যাট ইজ দ্য র্যান্ডাম ব্লাড সুগার। র্যান্ডাম ব্লাড সুগার যেটা যে কোনো সময় নেওয়া যেতে পারে। এই র্যান্ডাম ব্লাড সুগার মোটামুটি 140 mg/ডেসিলিটার হলেই কিন্তু আমরা তাকে ডায়াবেটিকের মধ্যে ধরতে পারি। এবং RBS যদি পজিটিভ হয় তখন কিন্তু পরে আবার পেশেন্টের ফাস্টিং ব্লাড সুগার এবং PPBS এগুলো করে কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। তো এটা গেল 3 নম্বর টেস্ট বা থার্ড টেস্ট। এরপরে যে টেস্টটা দ্যাট ইজ কল্ড দ্য গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট। খুব ইম্পর্টেন্ট, গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট। তো হোয়াট ইজ গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট? এই গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট কথার অর্থ হচ্ছে যখন পেশেন্টকে একটা ওরাল সলিউশন খাওয়ানো হচ্ছে, সুগারযুক্ত ওরাল সলিউশন একটা খাওয়ানো হচ্ছে এবং সেইটা খাওয়ার 2 ঘন্টা পরে তার ব্লাড স্যাম্পেলটা নেওয়া হচ্ছে। একটা ওরাল স্যাম্পেল বা ওরাল সলিউশন পেশেন্টকে খাওয়ানো হচ্ছে এবং নট 2 আওয়ার, 1 আওয়ার,
একটা ওরাল সলিউশন মানে একটা কার্বোহাইড্রেট যুক্ত একটা ওরাল সলিউশন যখন খাওয়ানো হচ্ছে, যার ভিতর শর্করা বা সুগার আছে, ব্লাড সুগার আছে, তো সেই সুগারযুক্ত সিরাপটা যখন খাওয়ানো হলো, ঠিক তার 1 ঘন্টা পরে একটা ব্লাড স্যাম্পেল নেওয়া হলো, এবং সেই স্যাম্পেলের লেভেল যদি 135 mg পার ডেসিলিটার টু 140 mg পার ডেসিলিটারের বেশি হয়ে যায়, তখন আমরা কিন্তু ডায়াবেটিক হিসাবে ধরতেই পারি। এটা কিন্তু বেসিক্যালি প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রে করা হয়, বা স্ক্রিনিং টেস্ট হিসাবেও এটা কিন্তু ওরাল গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট এটা কিন্তু করা হয়। তাহলে আমি কি বললাম, 4 নম্বর টেস্ট যেটা, এবং আমি সামারাইজ করছি যে টেস্টটা, সেটা হচ্ছে যে গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট, 4 নম্বর টেস্ট ফর ডায়াগনোসিস দ্য ব্লাড সুগার অর ডায়াবেটিস। টেস্ট করার 1 ঘন্টা আগে একটা শর্করাযুক্ত বা কার্বোহাইড্রেট যুক্ত একটা ওরাল সিরাপ খাওয়ানো হলো, একটা সলিউশন খাওয়ানো হলো, এবং খাওয়ানোর 1 ঘন্টা পরে ব্লাড স্যাম্পেল নেওয়া হলো, এবং সেই ব্লাড সুগারের যে রিপোর্ট সেটাতে দেখা গেল যে 135 থেকে 40 mg পার ডেসিলিটারের যদি বেশি হয়, তাহলে 135 থেকে 40 mg পার ডেসিলিটারের বেশি, তখন আমরা তাকে ডায়াবেটিক হিসাবে ধরতে পারি। এটা বেসিক্যালি প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রে বা স্ক্রিনিং টেস্ট হিসাবে করা হয়। এটা গেল 4 নম্বর টেস্ট। ডায়াবেটিসের জন্য পরের যে ব্লাড টেস্ট, সেটা খুবই ভাইটাল একটা টেস্ট, এবং যেটা কিন্তু অনেক এক্সপেন্সিভ। তাকে বলা হয় ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট বা OGTT, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। খুব ভাইটাল একটা টেস্ট ফর ডায়াগনোসিস দ্য টাইপ 2 মেলিটাস, এবং এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা টেস্ট। অনেক টাকা খরচ হয় এই টেস্টটা, সবার পক্ষে সম্ভব হয় না, পসিবল হয় না। কিন্তু এটা কেন খুব ইম্পর্ট্যান্ট একটা টেস্ট বলছি, এটা প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রে বা জেস্টেশনাল ডায়াবেটিস ডায়াগনোসিসের জন্য যেরকম হেল্প হয়, ঠিক সেরকমভাবে জেস্টেশনাল ডায়াবেটিসের সঙ্গে সঙ্গে স্ক্রিনিং টেস্ট এবং ফর ডায়াগনোসিস দ্য টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, সেটার জন্য কিন্তু খুবই কনফার্মেটরি একটা টেস্ট। এই OGTT যেটা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এটা কীরকমভাবে করা হয়? এটা অনেকটা ওরাল চ্যালেঞ্জ টেস্টের মতোই, গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্টের মতোই। সেখানে 1 ঘন্টা আগে একটা স্যাম্পেল খাওয়ানো হচ্ছে, আর এখানে কি করা হচ্ছে, পেশেন্টকে 8 ঘন্টা খালি পেটে থাকতে বলা হচ্ছে। পেশেন্টকে 8 ঘন্টা খালি পেটে থাকতে বলছে, 8 ঘন্টা ফাস্টিং স্টেটে থাকতে হবে, খালি পেটে থাকবে, এবং তারপরে একটা স্যাম্পেল বা সেখানে প্রচুর পরিমাণে সুগার থাকবে বা চিনি থাকবে, একটু বেশি চিনিযুক্ত একটা সলিউশন বা একটা শরবত তাকে খাওয়ানো হবে। প্রথমে হচ্ছে পেশেন্ট 8 ঘন্টা খালি পেটে থাকবে, এমটি স্টোমাকে থাকবে, এবং তারপরে পেশেন্টকে একটা বেশি শর্করাযুক্ত একটা সলিউশন, ওরাল সলিউশন বা একটা দ্রবণ বা একটা সিরাপ, যাই বলি না কেন, বা শরবত, সেটা একটু বেশি শর্করাযুক্ত খাওয়ানো হবে, এবং তার 2 ঘন্টা পরে একটা স্যাম্পেল নেওয়া হবে, ব্লাড স্যাম্পেল নেওয়া হবে। সেই স্যাম্পেলে যদি পেশেন্টের ব্লাড সুগার মোটামুটি 140 থেকে 150-এর উপরে আসে mg পার ডেসিলিটার, তাহলে আমরা সেই পেশেন্টকে ডায়াবেটিক হিসেবে গণ্য করতে পারি। অনেক সময় জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রে বা যে সমস্ত মায়েরা প্রেগনেন্ট আছে, তো তাদের ক্ষেত্রে এই OGTT টেস্ট করার জন্য 2 থেকে 3 ঘন্টা অন্তর অন্তর কিন্তু এভরি 2 to 3 আওয়ার্স ইন্টারভ্যালে কিন্তু স্যাম্পেল নেওয়া হয়, এবং যদি দেখা যায় 2-3টে স্যাম্পেল বা 3টে স্যাম্পেল এরকম পজিটিভ এসে, তো কি বললাম, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট আমি আরেকবার সামারাইজ করছি, যেটা কিনা পেশেন্টকে 8 ঘন্টা ফাস্টিং স্টেটে থাকতে হবে, না খেয়ে থাকতে হবে, তারপরে পেশেন্টকে একটা ওরাল সলিউশন, যেখানে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা প্রচুর চিনি বা প্রচুর শর্করা জাতীয় একটা সলিউশন, একটা শরবত তাকে খাওয়ানো হবে, একটা দ্রবণ তাকে খাওয়ানো হবে, এবং তারপরে 2 ঘন্টা পরে একটা ব্লাড স্যাম্পেল নেওয়া হবে, এবং সেই ব্লাড স্যাম্পেলের রিপোর্ট যদি 140 থেকে 150-এর mg পার ডেসিলিটার উপর আসে, তখন থেকে আমরা ডায়াবেটিক হিসেবে গণ্য করতে পারি। এবং ইন কেস অফ জেস্টেশনাল ডায়াবেটিস বা প্রেগনেন্ট উমেনদের ক্ষেত্রে, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, সেটা 2 থেকে 3 ঘন্টা ইন্টারভ্যাল এই স্যাম্পেলগুলো কালেক্ট করা হবে, এবং সেখানে যদি 2-3টে স্যাম্পেল এরকমভাবে পরপর পজিটিভ আসে, তাহলে অবশ্যই তাকে জেস্টেশনাল ডায়াবেটিস হিসেবে কিন্তু গণ্য করা হবে। খুব ভাইটাল একটা টেস্ট বা খুব ইম্পর্ট্যান্ট একটা টেস্ট। এরপরে যে টেস্টটা, এটা 5 নম্বর টেস্ট গেল। এরপরে যে টেস্টটার কথা বলবো, সেটা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ডায়াগনস্টিক একটা অ্যাভারেজ রেজাল্ট ইন কেস অফ ডায়াবেটিস মেলিটাস আমরা পাই। সেটা কি? সেটা হচ্ছে HbA1c।
হিমোগ্লোবিন মানে গ্লাইকেটেড হিমোগ্লোবিন, গ্লাইকোসাইটেড হিমোগ্লোবিন এই টেস্ট থেকে আমরা পাই। তো হোয়াট ইজ A1C, HbA1c? HbA1c কথার অর্থ হচ্ছে একটা, এই টেস্টটা আগে প্রথমে বলি কেন করা হয়, তারপর বলছি টেস্টটা কি। কোনো একটা পেশেন্টের হয়তো ব্লাড সুগার নর্মাল ছিল, কিন্তু লাস্ট 15 দিনে সে প্রচুর লাইফস্টাইল ইরেগুলার করার জন্য, উল্টোপাল্টা খাবার দাবার খাওয়ার জন্য তার ব্লাড সুগারটা হঠাৎ করে হাই হয়ে গেছে। তাহলে এই যে 3 মাসের যে অ্যাভারেজ রেজাল্ট, লাস্ট 3 মাসের গড় রেজাল্ট, একটা গড় রেজাল্ট আমরা কিভাবে দেখি, সেটা দেখি আমরা HbA1c এই টেস্টের মাধ্যমে। যে একটা লাস্ট 3 মান্থের একটা অ্যাভারেজ রেজাল্ট কিন্তু আমরা HbA1c এই টেস্টের মাধ্যমে পাই। এবং এটা কি, এটা হচ্ছে আমাদের যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের সঙ্গে আমাদের যে ব্লাড সুগার সেটা কতটা বাইন্ড করছে, এবং সেই বাইন্ড করার যে ফর্ম তাকে গ্লাইকেটেড হিমোগ্লোবিন বা এবং গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, গ্লাইকেটেড হিমোগ্লোবিন এবং গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। তো এই দুটো গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, এই দুটোর কনসেন্ট্রেশন আমরা, ব্লাড সুগার কতটা হিমোগ্লোবিনের সঙ্গে কনসেন্ট্রেট করছে সেটা আমরা দেখি, এবং এটা থেকে আমরা কিন্তু একটা গড় রেজাল্ট কিন্তু আমরা পাই। তো যদি এটা 6.5% এটা একটা পার্সেন্টাইল ফর্ম, অবশ্যই একটা পার্সেন্টেজ আমরা পাবো, যেহেতু একটা অ্যাভারেজ রেজাল্ট। তো 6.5% থেকে 7%-এর উপরে যদি চলে যায়, 7%-এর উপরে যদি চলে যায়, তখন তাকে আমরা ডায়াবেটিস বলতে পারি। এবং এটা একটা ডায়াবেটিসের খুব মোস্ট কমন কনফার্মেটরি একটা অ্যাভারেজ টেস্ট, যেটা 3 মাস পর পর যারা, এবং এটা কাদের ক্ষেত্রে করা হয়, যাদের আমরা জানি নোন কেস অফ ডায়াবেটিস। নাম্বার 1, নোন কেস অফ ডায়াবেটিস, আমি জানি এই কেসটা, এই পেশেন্টটা ডায়াবেটিক, বা এই পেশেন্টটা অলরেডি ব্লাড সুগারে সাফার করছে, বা এইরকম একটা পেশেন্টটা যার হঠাৎ করে ব্লাড সুগার ধরা পড়েছে, এর আগে হয়তো ডায়াগনোসিসই হয়নি। তো সেই সমস্ত পেশেন্ট আমরা HbA1c করে দেখে নেবো, বা যারা প্রেগনেন্ট উমেন তাদের স্ক্রিনিংয়ের ক্ষেত্রে আমরা এটা দেখে নেবো। তো বেসিক্যালি এই ধরনের পার্সনের ক্ষেত্রে HbA1c করা হয়। তাহলে আমি কী কী টেস্ট বললাম, এবং সর্বোপরি আমি যে রেঞ্জ বলবো সেই রেঞ্জটা বলে আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। তো কী কী বললাম, ব্লাড সুগারের জন্য যে টেস্ট, প্রথমে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, যেটা খাবার 8 ঘন্টা খালি পেটে থেকে করতে হবে পেশেন্টকে, খাবার আগে। 2 নম্বর হচ্ছে পোস্ট প্যান্ডেল ব্লাড সুগার বা PPBS, যেটা কিনা ঠিক এক্স্যাক্ট খাবার 2 ঘন্টা পরে করতে হবে। এরপরে যে টেস্টটা আছে 3 নম্বর, যেটা বললাম, দ্যাট ইজ দ্য র্যান্ডাম ব্লাড সুগার, যেটা যে কোনো সময় নেওয়া যেতে পারে। এরপরে যেটা বললাম গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট, একটা ওরাল সলিউশন খাইয়ে দেওয়া হলো এবং তার 1 ঘন্টা পরে স্যাম্পেল নেওয়া হবে। 4 নম্বর কি বললাম, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটা কি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্টটা কি, যেটা পেশেন্টকে 8 ঘন্টা খালি পেটে থাকতে হবে, তারপরে একটা ওরাল একটু বেশি শর্করা জাতীয় বা বেশি সুগার জাতীয়, একটু বেশি কার্বোহাইড্রেট জাতীয়, চিনি জাতীয় একটা ওরাল সলিউশন খাওয়ানো হবে, এবং তার 2 ঘন্টা পরে স্যাম্পেল নেওয়া হবে। এবং ইন কেস অফ প্রেগনেন্ট উমেন 2 বা 3 ঘন্টা অন্তর ইন্টারভ্যালে অনেকগুলো স্যাম্পেল নিয়ে টেস্ট করা হয়। এটাকে বলা হয় OGTT বা ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট। তাহলে এটা গেল 5 নম্বর। এবং 6 নম্বর যে টেস্ট খুব ভাইটাল, সেটা হচ্ছে HbA1c, গ্লাইকেটেড হিমোগ্লোবিন লেভেল, যেটা আমরা 3 মাসের অ্যাভারেজ রেজাল্ট ডায়াবেটিসের ক্ষেত্রে, যে 3 মাসের গড় কী ছিল সেটা কিন্তু আমরা এই টেস্টের মাধ্যমে পাই, যাকে বলা হয় HbA1c, গ্লাইকেটেড হিমোগ্লোবিন লেভেল। এবার আমরা আসি, আমি একটা জাস্ট চার্ট হিসাবে বলছি যে আমরা ডায়াগনোসিস করব A1c লেভেল কত হতে হবে, ফাস্টিং কত হতে হবে, এবং ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট কত, নর্মাল রেঞ্জ কত। যদি A1c 5.7%-এর কম থাকে, দ্যাট ইজ নর্মাল, বিলো 5.7% ইজ নর্মাল। ফাস্টিং কত, যদি 110-এর কম থাকে, 100 থেকে 110 mg/ডেসিলিটারের কম যদি থাকে, mg/ডেসিলিটার বা তার বিলো কম থাকে, তাকে বলা হয় নর্মাল। এবং যদি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটা 140-এর 139 mg/ডেসিলিটারের কম থাকে, তাকে বলা হয় নর্মাল রেঞ্জে থাকে। এইবার HbA1c লেভেল যদি 5.7 to 6.4%-এর মধ্যে থাকে, তাকে বলা হয় প্রি ডায়াবেটিক, মানে ডায়াবেটিসের ঠিক আগের মুহূর্তে আছে। এই ছবিটা আমি পাশে দিয়ে দেবো এই ভিডিও, কারণ এটা একটু দেখে নেওয়া দরকার। কি বললাম, যদি HbA1c লেভেল যদি 5.7 to 6.4%-এর মধ্যে থাকে, তাকে বলা হয় প্রি ডায়াবেটিক। যদি আর ফাস্টিং ব্লাড সুগার যদি 100 থেকে 125 mg/ডেসিলিটারের মধ্যে থাকে, তাকে বলা হয় প্রি ডায়াবেটিক। এবং ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট যেটা, সেটা
40 থেকে 199 mg পার ডেসিলিটারের মধ্যে যদি থাকে তাকে বলা হয় প্রি ডায়াবেটিক। ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট হচ্ছে 140 থেকে 199 এর মধ্যে যদি থাকে তাকে বলা হয় প্রি ডায়াবেটিক। আর ডায়াবেটিক আমরা কখন বলবো? যখন আমরা দেখব যে 6.5% এবং 6.5% বা তার থেকে বেশি হয়ে গেছে, অ্যাবাভ হয়ে গেছে HbA1c লেভেল, তাকে বলবো ডায়াবেটিক। যদি ফাস্টিং ব্লাড সুগার লেভেল 126 mg পার ডেসিলিটার বেশি হয় তাকে বলবো ডায়াবেটিক। এবং যদি ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট সেটা যদি 200 mg পার ডেসিলিটার উপরে চলে যায় বা 200 mg পার ডেসিলিটার বা তার বেশি যদি চলে যায় তাকে বলবো আমরা ডায়াবেটিক। তাহলে এই হচ্ছে ক্রাইটেরিয়া। আশা করব ডায়াবেটিসের ডায়াগনোসিস সম্পর্কে ব্লাড সুগার পরীক্ষার জন্য যে টেস্টগুলো কমনলি করা হয় প্রয়োজন এবং এর বাইরে কিছু নেই। তো আশা করব আপনাদের এর সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট কিন্তু তৈরি হয়ে যাবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আজ এখানেই শেষ করছি। এবং এই ধরনের হেলথ রিলেটেড আরও ইনফরমেশন পাওয়ার জন্য আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডক্টর এস মন্ডল অফিসিয়াল এবং আমার ফেসবুক প্রোফাইল ডক্টর এস মন্ডল অফিসিয়াল এবং ইনস্টাগ্রাম আইডি সেম নামে আছে, আপনারা সবগুলোতে ফলো করে রাখবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।